মমতার মতন একজন স্বৈরতান্ত্রিক শাসক, একজন অটোক্র্যাট কখনো সেসব মানুষকে নিয়ে চলবে না যারা ওনাকে পাল্টা প্রশ্ন করবে। আমার মনে হয় এই মুহূর্তে বাংলার রাজনীতি বা রাজনৈতিক পরিসরে যে চাপ তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, এই চাপ যদি অনুভূত না হতো এই রদবদলটাও মমতা বন্দ্যোপাধ্যায় করতেন না। দেখুন, অর্জুন সিংয়ের কোনো বক্তব্যের সাপ্লিমেন্ট আমি করব না, কারণ অর্জুন সিংয়ের বিরুদ্ধেও বিভিন্ন সময় অশান্তি, গুন্ডাদের আশ্রয় দেওয়া, ক্রিমিনালদের আশ্রয় দেওয়া, এই জাতীয় বহু অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে। বাংলার মাননীয়া প্রচণ্ড চাপে না পড়লে নিশ্চয়ই কমিশনার অফ পুলিশকে বদলাতেন না। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদের কাছে আজকে বাংলার রাজনৈতিক পরিসর, বাংলার সামাজিক পরিসর আক্রান্ত। ডক্টরদের 5 দফা দাবির মধ্যে একটি দাবি ছিল সিপির পদত্যাগ, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন সিপির রদবদল হবে। নতুন সিপি আসে সেই পুরনো সিপির আসনে, যেখানে নতুন সিপি হন মনোজ বর্মা, এবং ইতিমধ্যে মনোজ বর্মাকে নিয়ে প্রাক্তন সাংসদ ব্যারাকপুরের অর্জুন সিং তিনি বলছেন যে বিনীত গোয়েলের থেকেও নাকি বিপজ্জনক এই মনোজ বর্মা, এবং জুনিয়র ডক্টরদের এর থেকে সাবধান থাকার তিনি বার্তা দিচ্ছেন। কি বলবেন বিষয় নিয়ে? দেখুন, অর্জুন সিংয়ের কোনো বক্তব্যের সাপ্লিমেন্ট আমি করব না, কারণ অর্জুন সিংয়ের বিরুদ্ধেও বিভিন্ন সময় অশান্তি, গুন্ডাদের আশ্রয় দেওয়া, ক্রিমিনালদের আশ্রয় দেওয়া, এই জাতীয় বহু অভিযোগ অর্জুন সিংয়ের বিরুদ্ধে আছে। উনি অন্য দলের একজন সাংসদ ছিলেন, আমার এই বিষয়ে কিছু বলার নেই। কিন্তু এটা ঘটনা বাংলার মাননীয়া প্রচণ্ড চাপে না পড়লে নিশ্চয়ই কমিশনার অফ পুলিশকে বদলাতেন না। আবার এটাও ঘটনা, উনি যদি বদলেও থাকেন, উনি এমন কাউকে নিশ্চয়ই এনেছেন যে ওনার অত্যন্ত পেটোয়া লোক ছাড়া কোনো স্বৈরতান্ত্রিক শাসক রাজত্ব করতে পারে না। মমতার মতন একজন স্বৈরতান্ত্রিক শাসক, একজন অটোক্র্যাট কখনো সেসব মানুষকে নিয়ে চলবে না যারা ওনাকে পাল্টা প্রশ্ন করবে। এর থেকেই বোঝা যায় যে যাকে যাকে উনি যে জায়গায় পাঠিয়েছেন এবং বদল করেছেন, নিশ্চয়ই বেঞ্চমার্কটা উনি সেট করে নিয়েছেন যে কারা কারা আমার কথা বলবে, কারা কারা আমার ইয়েসম্যান, কারা কারা আমাকে পাল্টা প্রশ্ন করবে না। মনোজ ভার্মা হয়তো ঠিক সেই জাতীয়ই একজন মানুষ, এবং সেই কারণেই সঠিক সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন যে আমার ইয়েসম্যানকে প্রশাসনের, পুলিশ প্রশাসনের এবং বিভিন্ন প্রশাসনিক পদে রাখতে হবে, যে আমাকে পাল্টা কোনো দিন আমার করা ভুল আঙুল তুলে দেখানোর সাহস করবে না। কিন্তু জুনিয়র ডক্টরদের তো পদত্যাগ দাবি ছিল, রদবদল তো দাবি ছিল না তাদের। এটা তো স্বাভাবিক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রশাসক যিনি প্রশাসন চালান থার্ড টার্মসে। বিরোধীরা কি রাজনীতি করবেন সেটাও হতে হবে ওনার টার্মসে। কারা কি আন্দোলন করবেন সেটাও পারলে মমতা বন্দ্যোপাধ্যায় ডিকটেট করে দেন। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বাংলার রাজনীতি বা রাজনৈতিক পরিসরে যে চাপ তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে, এই চাপ যদি অনুভূত না হতো এই রদবদলটাও মমতা বন্দ্যোপাধ্যায় করতেন না। আমাদের এইটুকুই, জুনিয়র ডাক্তারদের এইটুকু ভেবেই মানে খুশি থাকতে হবে যে অন্তত তারা সেই চাপ তৈরি করতে পেরেছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, যে একজন অটোক্র্যাট তার সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে। একজন অটোক্র্যাট সাধারণ মানুষের দাবি, গণ আন্দোলনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। রদবদল বা ইস্তফা বড় কথা নয়, যে প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে এটা গণ আন্দোলনের চাপ, এবং সেই গণ আন্দোলনটা এই জুনিয়র ডক্টরদের আন্দোলনকে কেন্দ্রীভূত করে তৈরি হয়েছে আজকে বাংলায়, যেটা আমরা 2011 সালের পরে কোনো দিন দেখিনি। এই জুনিয়র ডক্টর ইতিমধ্যে নবান্নে চিঠি পাঠিয়েছেন, এবং নবান্নের তরফ থেকেও পাল্টা মেল পাঠানো হচ্ছে, এবং তাদের বৈঠক নিয়ে হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ঠিক এই চিঠি আদান প্রদানের পরই দেখা যায় যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি একটি সমাজ মাধ্যমে একটু বড় লম্বা চড়া পোস্ট করেন। সেখানে তার বক্তব্য ছিল যে জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন সে দাবি ন্যায্য, স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষা যে একাধিক দাবি তাদের রয়েছে সেগুলো ন্যায্য আছে, কিন্তু তার পাশাপাশি জুনিয়র ডক্টরদের তার কাজে ফেরার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি।
দেখুন, আমি আবারও একই কথা বলবো যেটা প্রথমে বলেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সাপ্লিমেন্ট আমি করতে পারবো না। আমি আমার কথা বা আমার দলের কথা বলতে পারি। যে নৃশংস ঘটনা ওই বোনটির ওপরে হয়েছে, এবং তারপরে আপনারা যদি কিছুদিন লক্ষ্য করে থাকেন, তারপরে ওই ঘটনা ফ্ল্যাশ আউট হওয়ার পরেও, মানে জনসমক্ষে আসার পরেও অনেকগুলো ধর্ষণ এবং মহিলাদের ওপরে অত্যাচারের ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে। সেটা নিশ্চয়ই অনেক সংবাদ মাধ্যম তুলে ধরেছেন এবং বাংলার মানুষ দেখেছেন। 140 কোটির দেশে পরিষেবা প্রয়োজন, এতে সন্দেহের কিছু নেই। পরিষেবা নিশ্চয়ই দিতে হবে। জুনিয়র ডক্টররাও প্রতিজ্ঞাবদ্ধ বা তারা অঙ্গীকারবদ্ধ যে তারা যে প্রফেশনে এসছেন সেই প্রফেশনে থেকে মানুষকে পরিষেবা দিতে হবে। কিন্তু একবার জুনিয়র ডক্টররা যে আন্দোলনটা করছেন, যে কারণে আন্দোলনটা করছেন, আমি 4টে রদবদল করে বললাম যাও এবার তোমরা মানুষের সেবা করতে চলে যাও, সব ঠিক হয়ে গেছে। এটা একটা ফার্স। এই ফার্সটা অভিষেক বন্দ্যোপাধ্যায় না করলেই পারেন, বাংলার প্রশাসন না করলেই পারেন, কারণ এখনও কিছুই ঠিক হয়নি। খালি ওদের অবস্থান থেকে তুলে হসপিটালে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যে এদের আপাতত বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দাও। একটা কথা বলুন তো, উনি কি বিনীত গোয়েলকে বরখাস্ত করেছেন? করেননি। উনি রদবদল করেছেন, প্রাইস পোস্টিং দিয়েছেন। মানে উনি ওনার জেদে কিন্তু দাঁড়িয়ে আছেন যে ঠিক আছে, এই পদে রাখতে পারছি না, গণ আন্দোলনের চাপে ওকে একটা অন্য জায়গায় পাঠিয়ে দাও। ঠিক যেই জিনিসটা উনি সন্দীপ ঘোষকে নিয়ে করেছিলেন। উনি আরজি করে যখন গণ্ডগোল শুরু হলো, সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করলেন। সেখানেও যখন তারা ঢুকতে দিল না, ওনার জেদ, উনি হেলথের কোনো ডিপার্টমেন্টে ওনাকে ওএসডি করলেন। সেখানেও যখন টিকতে পারল না, তখন বাকিটা ইতিহাস বাংলার মানুষ জানে, আপনারা জানেন। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদের কাছে আজকে বাংলার রাজনৈতিক পরিসর, বাংলার সামাজিক পরিসর আক্রান্ত। তাই এই ভদ্রমহিলার যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ অত্যন্ত প্রয়োজনীয়। বাংলাকে বাঁচাতে হলে, বাংলার সমাজকে বাঁচাতে হলে, বাংলার রাজনৈতিক বিরোধী পরিসরকে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মুহূর্ত আর উচিত না ওই পদে আসীন থাকার সসম্মানে। এখনও যেটুকু বাকি বকেয়া আছে সেই সম্মান নিয়ে ওনার মানে বিদায় নেওয়া উচিত। আপনারা কি চাইছেন জুনিয়র চিকিৎসকরা ফিরে আসুক কাজে? দেখুন, এটা তো যে ডাক্তারি পড়বে, যেসব ছোট ভাই বোনেরা ডাক্তারি পড়বে এবং এই পেশায় আসবে, ডাক্তারিকে একটা নোবেল প্রফেশন বলা হয়, নিশ্চয়ই মানুষের পরিষেবা তাদের দিতে হবে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, যে বৃহত্তর স্বার্থে তারা এই আন্দোলন করছেন, এই ঝড় জল বৃষ্টিতে এতদিন ধরে ওনারা অবস্থান করছেন, সেই বিষয়টা আমরা কেউ কিন্তু ওভারলুক করতে পারি না। নিশ্চয়ই তারা ফিরবেন, নিশ্চয়ই তাদের পরিষেবা দিতে হবে। তারা অঙ্গীকারবদ্ধ তাদের প্রফেশনের প্রতি, তারা অঙ্গীকারবদ্ধ তাদের সমাজের প্রতি। কিন্তু তাদের যে কারণটা, তাদের যে এজেন্ডা আন্দোলনের, সেটাকে ওভারলুক করলে চলবে না। অভিষেক ব্যানার্জি বা বাংলার ভাইপো যত বড় বড়ই এক্স হ্যান্ডেলে পোস্ট করুন। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে দিল্লি পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং কংগ্রেসের তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়েছে। এটা বলেছে একাধিক বিজেপি এবং এনডিএ শরিকের নেতারা রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। না, এটা তো বিজেপির কালচার। এটা নিয়ে আমরা খুব অবাক কিছু হইনি। ওনারা পাবলিক ডোমেনে, সমাজ মাধ্যমে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে এমন মন্তব্য রাহুল গান্ধী সম্বন্ধে করেন, সেটা রাজনীতির জন্যে বা রাজনৈতিক সংস্কৃতির জন্যে অত্যন্ত বিপরীতমুখী। এর আগেও বহুবার বহু বিজেপি নেতা, ইনক্লুডিং খুব সম্ভবত স্মৃতি ইরানিও অলসো, যখন আমেথির থেকে তিনি জিতে গেলেন এবং মাননীয় রাহুল গান্ধী পরাজিত হলেন আমেথির থেকে, বহু কথা বলেছে। আজকে আবার রাহুল গান্ধীর আপ্তসহায়কই স্মৃতি ইরানিকে, এত এফিশিয়েন্ট সাংসদ ছিল, স্মৃতি ইরানিকে আমেথিতে হারিয়ে দিয়েছে। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যেটা সবচেয়ে উজ্জ্বলতম মুখ বিরোধী পরিসরে, তাকে আক্রমণ করো, তাকে ডিফেম করো, তাকে বদনাম করো, তাহলেই নরেন্দ্র মোদীর গদি অটুট থাকবে। রাহুল গান্ধী ছাড়া ভারতবর্ষের বিরোধী পরিসরে উজ্জ্বলতম মুখ আর কে আছে?
আর কে আছে? সবাই সম্মানীয় নেতৃবর্গ, আমি কাউকে করছি না, ডিজোন করছি না, কিন্তু রাহুল গান্ধী ছাড়া সবচেয়ে ফর্মিডেবল ফেস ভারতবর্ষের বিরোধী রাজনীতিতে কে আছে? এবং এটাই বিজেপির ভয়। এবার যে পার্লামেন্টের নির্বাচন হলো এবং যেভাবে তাতে বিজেপি পিছিয়ে গেল, রাহুল গান্ধী সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিলেন, এটা তো বিজেপির ভয়ের কারণ। তাই রাহুল গান্ধীকে আক্রমণ করো, তাকে ডিফেম করো, আর সমাজকে ধর্মের নামে দ্বিধাবিভক্ত করো। আচ্ছা, এক দেশ এক নির্বাচন, আর দফায় দফায় নির্বাচন হবে না, যেটা মনে করা হচ্ছে ইতিমধ্যে শিলমোহর কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির প্রস্তাবনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আপনারা কি বিষয়টিকে সমর্থন করেন? বিষয়টি সমর্থন বা বিরোধিতার বিষয় নয়, বিষয়টি হচ্ছে লজিকের বিষয়। আমরা একটা তো প্রধান কারণ, যখন জম্মু কাশ্মীরে নির্বাচন হবে, জম্মু কাশ্মীরে যে ওয়েদার আর পশ্চিমবঙ্গে সেই সময় যদি একই সময় নির্বাচন হয়, পশ্চিমবঙ্গের ওয়েদার কি এক থাকবে? এক ক্লাইমেট থাকবে? এক পরিস্থিতি থাকবে? ধরুন আপনি এমন একটা সময় নির্বাচন করলেন, মহারাষ্ট্রে তখন গণেশ উৎসব চলছে, বা এমন একটা সময় আপনি নির্বাচন করলেন যখন পশ্চিমবঙ্গে শারদোৎসব চলছে। শারদোৎসবের সঙ্গে ভারতবর্ষের মতন একটা ডাইভার্সিফাইড কান্ট্রিতে এই এক দেশ এক নির্বাচন এক সময় কিভাবে ইমপ্লিমেন্ট করবেন কেন্দ্রীয় সরকার আমার জানা নেই। আপনি সব কিছু বাদ দিন, দুটো ইস্যু, এক হচ্ছে ক্লাইমেট। ধরুন যখন ভরা বর্ষা আমাদের এখানে, জম্মু কাশ্মীরে হয়তো সেইভাবে বর্ষা হচ্ছে না, বা যখন আমাদের এখানে দুর্গাপুজো, সেই সময় হয়তো জম্মু কাশ্মীরে বা গুজরাটে কোনো পার্বণ নেই, বা যখন এখানে আমাদের সরস্বতী পুজো বা অন্য কোনো চলছে, আমাদের ধর্মীয় আচার আচরণের কোনো অনুষ্ঠান চলছে, অন্য স্টেটে হয়তো সেটা নেই, বা অন্য স্টেটে যখন রয়েছে আমাদের এখানে সেটা নেই। আপনি ভারতবর্ষের মতন একটা ডাইভার্সিফাইড নেশন, আমরা তো বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, তা এইভাবে ইউনিটি করা যাবে না। নির্বাচনটা অনেক ভাববার বিষয়। যে পয়েন্টস নিশ্চয়ই যখন আমি হাতে নথিটা পাবো আমি বুঝতে পারবো, কিন্তু এই জিনিসটাকে অপোজ করার মতন অনেক পয়েন্ট রয়েছে। একটা সামাজিক দিক রয়েছে, একটা ধর্মীয় দিক রয়েছে, একটা প্রাকৃতিক দিক রয়েছে, একটা ভৌগোলিক দিক রয়েছে। আমি মিজোরামে যদি ধরে নিলাম ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে কোনো উৎসব নেই, কিন্তু পশ্চিমবঙ্গেও তো মানুষ বড়দিন পালন করে। মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচলে তখন হই হই করে 7 দিন 10 দিন ব্যাপী ক্রিসমাস ফেস্টিভ্যাল চলে। সেই সময় আপনি নির্বাচন ডিক্লেয়ার করলেন, সেই সময় হয়তো বিহারে কিছু নেই, কিন্তু নাগাল্যান্ডে তো আছে, মিজোরামে তো আছে, মণিপুরে তো আছে। আপনি ওইভাবে একটা ডাইভার্সিফাইড নেশনকে এক সূত্রে বাঁধতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু কেন্দ্র থেকে যে বক্তব্য রাখা হচ্ছে যে এই এক দেশ এক নেশন এক ভোট যে তারা আনার চেষ্টা করছে, সেটাতে অর্থ ব্যয় কম হবে। প্রতি বছর ভোটে প্রতিটি রাজ্যে যতটা অর্থ ব্যয় হয়, সেক্ষেত্রে একবারেই সেই ব্যয়টা হবে এবং অনেক কম হবে ব্যয়টা। না, আমি কথা বলছি না যে ওনারা ভুল কথা বলছেন। নিশ্চয়ই একটা প্রক্রিয়া, একটা সরকারি প্রক্রিয়া বারবার করতে হলে, বিভিন্ন জায়গায় করতে হলে অর্থ ব্যয় হয়, কিন্তু ভারতবর্ষের মতন একটা দেশকে আপনি এইভাবে একটা সূত্রে কিভাবে ইউনিফাইড করবেন? আপনাকে তো লজিক্যাল হতে হবে। বিরোধী দলগুলোর সঙ্গে রামনাথ কোবিন্দ সাহেবকে বসতে হবে, তাদের মতামত নিতে হবে। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে যে ভাষায় কথা বলবেন, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের যুক্তিটা কিন্তু সেম হবে না, বা নাগাল্যান্ডের এনডিওর যুক্তিটা কিন্তু সেম হবে না। আপনাকেই সবকটা মিলিয়ে একটা কালেকটিভ ডিসিশন নিতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে। একতরফা দিল্লিতে সাউথ ব্লকে বসে নরেন্দ্র মোদী বিজেপির এজেন্ডা, ওনাদের এক দেশ এক নির্বাচন, এক দেশ এক ভাষা এক ধর্ম, এগুলো আমরা বহুদিন ধরে শুনছি। ওনারা যদি তাতে সাফল্য পেতেন, তাহলে ওনারা অযোধ্যা সিটেও জিততেন। রাম মন্দির যে লোকসভার অধীনে পড়ে, সেই সিটেও বিজেপি এবার হেরে গেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।